1971 থেকে 2021 স্বাধীনতার এই 50 বছরের পথ চলায় লাল সবুজের বাংলাদেশকে পেয়েছি এক ভিন্ন মাত্রায়। সমস্ত সেক্টরে রয়েছে উন্নয়নের ছোঁয়া, তবু আমরা থেমে থাকব না, এগিয়ে যাব এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটা ভিন্ন উচ্চতায় আমরা দেখতে চাই। এই উন্নয়নের এই জোয়ারে ডিজিটালাইজেশনের অনেক বড় একটা প্রভাব রয়েছে, ভূমিকা রয়েছে, এবং তারই ছোঁয়া পড়েছে প্রতিটি মানুষের হাতের মুঠোয় মুঠোফোনে। আমরা কথা বলছি মোবাইল ব্যাংকিং নিয়ে। এই ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল স্টেটাস সব কিছুর কিন্তু একটা কানেকশন রয়েছে, এবং তারই লক্ষ্যে আমরা আজকে কথা বলতে চাই মোবাইল ব্যাংকিং কিংবা ডিজিটাল ফাইন্যান্সিং সিস্টেম নিয়ে। আপনারা আমাদেরকে যে কোনো ফোন করতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন এই নাম্বারটিতে ফোন করে। নাম্বারটি হচ্ছে 02817976। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব জামালউদ্দিন আহমেদ, FCA, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি। আমাদের মাঝে আরও আছেন জনাব রাহিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, নগদ। দুজনকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে আমরা যাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু কোনো না কোনোভাবে এই মোবাইল ব্যাংকিংয়ের সাথে কানেক্টেড রয়েছে, এবং এই মাঠ পর্যায়ে এই সার্ভিসটা কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছে এই মোবাইল ব্যাংকিং সিস্টেমটা। একটু আপনার কাছে আসবো যে আমরা যদি একটু পেছনের দিকে যাই, 1999 সালে এই ইন্টারন্যাশনালি একটা সিস্টেম শুরু হয়, তারপরে বাংলাদেশে আসে 2010 সালে, এবং 4 বছরের মাথায় কিন্তু আমরা বেশ অগ্রগতি দেখতে পাই। এবং এখন আমার কাছে মনে হয় না যে মোবাইল ব্যাংকিংটা কি কিংবা কিভাবে করে এই পদ্ধতির জানাটা খুব কঠিন কারো কাছে। তো এই বাংলাদেশের এই মুভমেন্টটা, এই ইনভলভমেন্টটা সম্পর্কে আপনার কাছে জানবো যে 21 সালে দাঁড়িয়ে আমরা কতটুকু অর্জন করেছি এবং কোন জায়গাগুলো আমাদের এখনো লুপহোল রয়েছে। ধন্যবাদ। বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মের পার্ট হিসেবে DFID এবং বাংলাদেশ সরকার একটি চুক্তি করে। সেই চুক্তিতে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ডিজিটালাইজ করার জন্য এটার একটা প্রকল্প চালু হয়, এবং এখানে ইন্টারন্যাশনাল পার্টনার ছিল। তো প্রথমে ছিল যে আপনার চেক অটোমেশন, আমাদের যে পেপার চেক আছে এটাকে ক্লিয়ারিং হাউসটা অটোমেটেড করা, ওর মধ্যে দিয়ে। সেকেন্ড পার্ট হলো পেমেন্ট সিস্টেম, মোবাইল ফাইন্যান্সিয়াল পেমেন্ট সিস্টেম। তখনই তো ওই প্রজেক্টে থেকে এটার কনসেপ্টটা রেডি হয়। এইখান থেকে আপনার এটা 2007, 8, 9 এই 3 বছরের পর বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করে, এবং সেটা অ্যাকসেপ্ট করার পরে পরবর্তীতে আপনার এইটার ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু হয়। তখনই একটা কোম্পানি হয় যে বিকাশ নামে একটা কোম্পানি। এটা আপনার বিকাশের মধ্য দিয়ে, বিকাশের ওনারশিপে ছিল টেকনোলজি পার্টনার ছিল একজন, তারপরে ব্যাংকিং সিস্টেমের থেকে ব্র্যাক ব্যাংক ছিল, পরবর্তীতে আরও বেশ কয়েকটা ব্যাংকও জয়েন করে এটার কাজের সাথে। কিন্তু মূলত যে লিগ্যাল যে ফ্রেমওয়ার্কটা করা হয়, তখন ইনিশিয়াল স্টেজে এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আপনার এটাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে মানে লোকের কাছে ট্রানজাকশানটা ইমপ্লিমেন্ট করা। সেই ইমপ্লিমেন্টেশনে এখন দেখা গেছে যে গার্মেন্টস ওয়ার্কার যারা কাজ করে বিভিন্ন জেলায় তাদের বাড়ি, সেখানে মা বাবার কাছে তারা টাকা পাঠাচ্ছে। তারপরে ছিল অনলাইন বিজনেস, অনলাইনে যে অর্ডার দিয়ে জিনিস প্রকিউরমেন্ট করা, অনলাইন পেমেন্ট। এই পেমেন্টটাও কিন্তু এই মোবাইল বিকাশের মধ্যে দিয়ে আরম্ভ হয়। পরবর্তীতে আরও কয়েকটা কোম্পানি পার্টিসিপেট করে। তো এখানে যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, সেখানে বলা ছিল যে একজন টেকনোলজি পার্টনার থাকবে, এবং ব্যাংকিং সিস্টেমে ব্যাংকগুলাও একের অধিক ব্যাংকও এর শেয়ার হোল্ডার হতে পারে। এবং সেই শেয়ার হোল্ডারের ভিতরে অরিজিনালি যখন প্রথম কোম্পানিতে হয়, তখন ব্যাংক এটা ছিল ইন্টারন্যাশনালি 2টা পদ্ধতি আছে, একটা হলো ব্যাংক লেড আর একটা হলো টেলকো কোম্পানি লেড। টেলিকমিউনিকেশন কোম্পানিগুলা, যে মোবাইল কোম্পানিগুলা, তারাও কিন্তু কিছু কিছু দেশে এটা শেয়ার হোল্ডারের মধ্যে আসে, কিন্তু বাংলাদেশে এটা অ্যালাউ করা হয় নাই। তাদের যে মনোপলিটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট চাইছে যে আপনার সেটাকে ব্যাংক এবং টেকনোলজি কোম্পানি, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এই ফাংশনটা করে। দিস ইজ নট এ ব্যাংক,
মোবাইল ব্যাংক অনেকে আমরা বলি টার্মিনোলজিগতভাবে অনেক সময় মুখ দিয়ে বাইরে যায় যে ব্যাংক, ইট ইজ নট এ ব্যাংক, এটা হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ফাইন্যান্সিয়াল সার্ভিসটা উনি কিন্তু ডিপোজিট নিতে পারে না, সেই টাকাটা সে আপনার টাকা আপনি যার কাছে চাচ্ছেন তারকে পাঠিয়ে দিয়ে ওই মোবাইলের নাম্বারে পাঠিয়ে দিলেন। এই যে ফাস্টার, এক সময় এই টাকা গ্রামের দিকে পাঠাইতে অনেক সময় লাগে, পোস্ট অফিস ডিপার্টমেন্টে যখন মাধ্যমে টাকা পাঠাইতো তার আরও দেরি হতো এবং রিলায়েবিলিটিরও প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমে সব জায়গায় ব্যাংকের ব্রাঞ্চ নাই, কিন্তু মোবাইল ব্যবহারকারী ওখানে আছে, 24 ঘন্টায় যেটা अवेलेबल, রাউন্ড দি ক্লক এই ট্রানজাকশনটা হচ্ছে। যার কারণে এই টেকনোলজিটা এটা বাংলাদেশে কিন্তু সারা বিশ্বব্যাপী এটা পপুলার হচ্ছে এবং এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে আপনার ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার একটা সুযোগ। এবং আমরা শুধুমাত্র এই মানি ট্রান্সফার না, আমরা যে কোনো পেমেন্টের সিস্টেমেও আমরা এটা ব্যবহার করতে পারতেছেন। অনলি আপনি চার্জ দিচ্ছেন তাকে, আর আপনার একটা মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার। এই এখান থেকে আপনার যদি কোনো রকমের আপনি ইলিগাল কোনো ট্রানজাকশন করেন তাহলেও সেটা কিন্তু ধরা সম্ভব, কারণ আপনার ফ্রিকোয়েন্সি অফ ট্রানজাকশন বাংলাদেশ ব্যাংক অ্যাট দি সেম টাইম যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা প্রোভাইড করে তাদের যে সার্ভার, ওই সার্ভার দুটার মধ্যে একটা রিকনসিলিয়েশন হয়, সেই রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এটা বাইর করা সম্ভব। যার কারণে আপনার এইটা পপুলার হচ্ছে। এখন রুরাল পেপার ওয়ার্ক নাই এখানে, এখানে আপনার কোনো ফর্ম পূরণ করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। আপনি মোবাইল অ্যাকাউন্ট করলেন, ওই মোবাইল অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আপনি টাকাটা ট্রান্সফার করতেছেন। এইটা কিন্তু আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিতে দেখা যায়। ইকোনমিকে যদি একটা মেশিন ধরেন, ইকোনমিক মেশিন, সেই মেশিনে অনেকগুলো পার্টস আছে, একটা পার্টস যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই মেশিন চলে না, গাড়ি চলে না, চলে না। সেই ক্ষেত্রে এখানেও তাই, কোনো ট্রানজাকশনের কোনো জায়গায় যদি কোনো জায়গায় ইরেগুলারিটি থাকে, ওটা যদি ধরা পড়ে, ইন দ্যাট কেস এটা ন্যাশনাল আইডি দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে ইউ ক্যান আইডেন্টিফাই। তারপরে এই টাকাটা কোথায় যাচ্ছে, কেউ যদি টেরোরিস্ট ফান্ডিং করে সেই ফান্ডিংয়ের ফ্রিকোয়েন্সি দেখে আপনি কিন্তু ধরতে পারবেন যে এই জায়গায় এক মাসে বা একদিনে কতটা ট্রানজাকশন, ভলিউম অফ ট্রানজাকশন। যখনই ভলিউম অফ ট্রানজাকশন লার্জার অ্যাবনর্মাল থাকবে তখনই কিন্তু আপনি ধরতে পারবেন যে এখানে কোনো রকমের খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে। যেই কারণে সেন্ট্রাল ব্যাংক এগুলাকে রেগুলেটর হিসেবে তারা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বানিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে মোবাইল ব্যাংক যেই ব্যাংকে ট্রানজাকশনটা হচ্ছে, ব্যাংকের মাধ্যমে যাচ্ছে এই টাকাটা, সেখানে তাদের হিসাব এবং এই মোবাইল এমএফএস প্রোভাইডার যে সার্ভিস প্রোভাইডার যিনি, ওনাদের অ্যাকাউন্টের সাথে এটা এভরিডে মোমেন্টে ইউ ক্যান মেক দি রিকনসিলিয়েশন। কোনো জায়গায় কোনো রকম গ্যাপ আছে কিনা সেটা বাইর করা সম্ভব। এবং ওনারা যেই কোম্পানিটা এটা কাজটা করতেছেন তারা আপনার যেমন ধরেন নগদ অথবা বিকাশ অথবা আদার যারা আছে, তারা যে ট্রানজাকশনগুলো করছে এটার কাগজপত্র, প্রত্যেকটা কাগজপত্র কিন্তু তাদের কাছে আছে এবং এটা অন বিহাফ অফ দি ব্যাংক, এটা কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু উইকলি, ফোর্টনাইটলি, মান্থলি এইগুলো স্টেটমেন্টগুলো জমা দিতে হয়, যাতে কোনো ধরনের কোনো রকমের ইলিগাল কোনো ট্রানজাকশন হচ্ছে কিনা, কোনো টেরোরিস্ট ফান্ডিং হচ্ছে কিনা, এখন বিশ্বব্যাপী এটা নিয়েও এখন চিন্তা, সেই চিন্তাকে ওভারকাম করার জন্য এনাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো এবং এদের মালিকানার মধ্যেও কিন্তু আপনার ভাগ করা আছে। ব্যাংকগুলা আপনার ব্যাংকগুলোর যে পার্টনারশিপ, এই যে ওনারশিপ স্ট্রাকচার, সেই লিগাল ফ্রেমওয়ার্ক, এখানে টেকনোলজি কোম্পানি একটা পার্টনার হতে পারে, তারপরে ব্যাংকগুলো হতে পারে, ব্যাংক একটা থেকে একাধিক হতে পারে, তা একটাও হতে পারে। প্রথম দিকে একটাই ছিল, কিন্তু এখন কিন্তু একাধিক ব্যাংক নিয়েও হচ্ছে এবং ইট ইজ এ ভায়াবল সিচুয়েশন, কারণ লার্জার নাম্বার অফ ব্যাংক ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাতে 10,000 ব্যাংকের ব্রাঞ্চ তো একটা ব্যাংকের না, এখানে আমাদের 60টা ব্যাংকের ব্রাঞ্চ আছে সারা দেশে 10,000-এর মতন, সেই ব্যাংকের ব্রাঞ্চের মাধ্যমে এগুলো হচ্ছে। তারপর ওদের যে বিকাশের যে সেলস ডিস্ট্রিবিউশন পয়েন্ট এবং নগদের যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট, তাদের ওখান থেকে টাকাটা ট্রানজাকশন। তার মানে কি রুরাল বাংলাদেশে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট হোল্ডার নাই, অ্যাকাউন্ট নাই, সে তার কাছে কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন আপনি করতে পারেন, কিন্তু এটার মধ্যে দিয়ে ইউ ক্যান এন্টার ইনটু দি ব্যাংক। ব্যাংকগুলোও সাব ব্রাঞ্চ খুলতেছে, এজেন্ট ব্যাংকিং করতেছে, যেই কারণে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা মানে অল ওভার দি পপুলেশন, অ্যাক্রস দি পপুলেশন আপনার এটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, যার কারণে ট্রানজাকশনগুলো ফেয়ারলি, ট্রান্সপারেন্টলি, ইন এ লিগাল ওয়ে হওয়ার জন্য একটা সুযোগ প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। জি, মোবাইল ব্যাংকিং এবং মানি ট্রান্সফারের প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ যদি আমরা বলি যে 333 কোটি টাকা লেনদেন হয়।
আমরা এই এই এতটুকু যদি কথা বলি, এটার মধ্যে কিছু ফ্রডুলেন্স কিংবা কোনো করাপশন যে বিষয়গুলো জড়িত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো। তবে একটু চলে যাচ্ছে, আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জনাব রাহেল আহমেদ। আপনার কাছে একটু আসবো যে ভেরি রিসেন্টলি নগদের যাত্রা শুরু হয়, তারপরও হাঁটি হাঁটি পা পা করে 26শে মার্চ 2 বছর হতে চলেছে। তো এই 26শে মার্চের এই যে 2 বছর পেরোচ্ছে, এটার অনেক কিন্তু অল্প সময়ে একটা ম্যাসিভ মুভমেন্ট আপনারা করেছে। একটু আপনাদের কার্যক্রম সম্পর্কে জানবো এবং কেন, কি স্ট্র্যাটেজি নিয়ে নগদের যাত্রা শুরু হয়। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আমি জাস্ট কথার ধারাবাহিকতায় সেখানে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় এক যুগ আগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর একটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের যে অঙ্গীকার তিনি করেছিলেন, তার একটি ধারাবাহিকতাতে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটাই আমরা বলি না কেন, সেইটির যাত্রা শুরু। এবং আজ থেকে 2 বছর আগে 26শে মার্চ 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন নগদের সার্ভিসের। তো সেই জায়গাটাতে আমরা এই গত 2 বছরে আজকের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের বাজার, সেখানে আমরা একটা বড় ভূমিকা রাখতে পেরেছি গত 2 বছরে। এর পেছনে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে আমাদের ইনোভেশন এবং আমাদের তরফ থেকে যে টেকনোলজিক্যাল ডিসরাপশন আমরা ক্রিয়েট করেছি সেইটা। জি, আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমাদের গত মাস দুয়েক ধরে, আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে আমাদের এই সাফল্যের পেছনের রহস্যের কিছুটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে গত বছর যখন কোভিডের বিস্তার অনেক বেশি লাভ করছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন কিছু ভাতা এবং অনুদান দেবার চিন্তা ভাবনা করলেন, তখন যে জিনিসটা হয়েছিল যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর ক্ষেত্রে একটা ওয়ালেট ওপেন করবার জন্য বেশ কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, যেটা একটা উদ্যোক্তা পয়েন্ট বা একটা এজেন্ট পয়েন্টে যেয়ে করতে হতো। সেই জায়গাটাতে ডিজিটাল কেওয়াইসির যে প্রবর্তন, সেটি নগদের হাত ধরে এসছে। এই একটা টেকনোলজিক্যাল ডিসরাপশন আমরা করেছি, যেটা আজকে অনেক ব্যাংক পর্যন্ত, অনেক আর্থিক প্রতিষ্ঠান পর্যন্ত সেটাকে অনুকরণ করছে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা আরেকটি করতে সমর্থ হয়েছি গত 2 মাস ধরে, সেটি হচ্ছে যে আপনি ঘরে বসে আপনার হাতের মুঠোফোন থেকে শুধুমাত্র *167# হ্যাশ প্রেস করবার মাধ্যমে আপনার একটি মোবাইল ওয়ালেট মুহূর্তের ভেতরে ওপেন করতে পারছেন। সো এই যে কনভিনিয়েন্স ক্রিয়েশন এবং এই যে টেকনোলজির ডিসরাপশন, সেইটা নগদ খুব সুন্দর এবং সাফল্যের সাথে গত 2 বছরে করতে পেরেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে যে গ্রাহকদের কথা চিন্তা করে, এই বাজারটা অনেক বড়, আমরা 17 কোটি মানুষের দেশ। সেই জায়গাটাতে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভেতরে আজকে প্রায় 3.5 কোটি গ্রাহক আমাদের সাথে আছেন। এবং এই জায়গাটাতে এই গ্রাহকদের সুবিধার্থে আমাদের মার্কেটে বা বাজারে কিন্তু ক্যাশ আউটের যে চার্জটা, সেটা সর্বনিম্ন আমরাই অফার করছি। এটাকে একটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনে 9.99 টাকা ভ্যাট ছাড়া সেই জায়গাটাতে আমরাই আনতে পেরেছি, এবং এটিও কিন্তু যথেষ্টভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ না করলেই নয়, যেটা কথার মধ্যে অলরেডি এসছে, সেটা হচ্ছে যে আগে কিন্তু শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে আমরা মনে করতাম একজন থেকে আরেকজনে টাকা পাঠানো। কোভিড আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যে পুরো ইকোসিস্টেম, আমাদের যাবতীয় যা কিছু পেমেন্ট আছে, স্পেশালি আমাদের ধরেন ইউটিলিটি পেমেন্টস যেটা বলি আমরা, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল, বিভিন্ন রকমের বিল প্রদান, ইভেন আজকে কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট এন্ডে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে সব জায়গাতে কিন্তু এই ইউটিলিটি পেমেন্টসটা আমাদের নগদের সার্ভিসে এই জিনিসটা ফ্রি হিসেবে আছে, সেন্ড মানিটা ফ্রি হিসেবে আছে। সো এই যে কিছু ডিসরাপশন আমরা ক্রিয়েট করতে পেরেছি, সেটি আমাদের নগদের একটা বড় সাফল্য, যে এত অল্প সময়ে এই 2 বছরের মধ্যে আমরা এই বাজারে একটা বড় রকমের অংশ আমরা নিতে পেরেছি, এবং আজকে প্রায় 3.5 কোটি গ্রাহককে আমরা সেবা প্রদান করতে পারছি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে নগদের অ্যাক্টিভিটিসগুলো বলার জন্য, এবং যে কী ডিফারেন্সেস আমরা দেখতে পাই। কারণ অনেক দর্শকই কিন্তু ফোন করে, এর মধ্যে জয়পুরহাট থেকে একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি এটাই জানতে চেয়েছিলেন যে যদি নাম মেনশন করে বলা হয় বিকাশের থেকে নগদের ডিফারেন্সিয়েটটা কীভাবে, হাউ
গিভ দ্য বেটার সার্ভিস, কিংবা কেন নগদ ব্যবহার করবে বা অন্যান্যগুলো ব্যবহার করবে না। তো সেটার উত্তর আপনার এই প্রশ্ন থেকে আমরা পেয়ে গিয়েছি। আমি আবার স্টুডিওতে ফিরে আসি। আমি যে কথাটা বলছিলাম যে এত টাকা প্রতিদিন ট্রানজ্যাকশন হচ্ছে এবং দেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত, এবং কোনো অ্যামাউন্ট লিমিটেশন কিন্তু নেই। আমরা অল্প অ্যামাউন্ট পাঠাতে পারি, বেশি পরিমাণের টাকাও পাঠাতে পারি। ট্রানজ্যাকশনের পাশাপাশি আমরা পেমেন্ট সিস্টেম চালু করতে পারি, কিন্তু একটু ফ্রডুলেন্স অ্যাক্টিভিটিস আমরা বিভিন্ন সময় দেখি যে এনআইডির কপি কিংবা তার ইনফরমেশন নিয়ে কেউ যদি এই সিস্টেমটাকে হ্যাক করার চেষ্টা করে, কিংবা একজনের আইডি ব্যবহার করে আরেকজন বলে যে অনেক অনেক ফ্রডুলেন্স অ্যাক্টিভিটিস কিন্তু এর মধ্যে দেখেছি। এবং সেখান থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদেরকে বারবার বলা হয় নিজের পিনটাকে একটু সাবধানে রাখবার জন্য। তো এই পুরো সিস্টেমটা নিয়ে যদি একটু বলি যে এই পুরো সিস্টেমের করাপশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করছি। এটা দেখুন, এটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, বিকজ আপনার সেন্ট্রাল ব্যাংক is the guardian of the money market. Exactly. And central bank is the regulators. জি। এখানে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্কে কোনো রকমের গলদ রেখে if you do any transaction, in that case central bank will not stand behind you. আপনাকে প্রোটেকশন দিবে না, কারণ নগদের যে মানে নগদ হোক, বিকাশ হোক, এই জাতীয় কোম্পানিগুলো, যারা এই কোম্পানিতে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তাদেরকে ঠিকভাবে আনতে হবে এবং সেন্ট্রাল ব্যাংক থেকে রাইটফুলি পারমিশন নিতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হলে আপনাকে সেন্ট্রাল ব্যাংকের থেকে পারমিশন আপনার অবশ্যই দরকার। এখন নগদ বা অন্য যে কোনো কোম্পানি, এনি কোম্পানি, তারা তাদের যে ফরমেশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে থাকতে হবে একদিকে হলো আপনার টেকনোলজি, জি, সুপেরিয়র টেকনোলজি, মোস্ট সফিস্টিকেটেড, সিকিউর, রিলায়েবল, এটা আপনার এই টেকনোলজি আপনাকে থাকতে হবে। কিন্তু আপনি তো বলছেন অর্গানাইজেশনগুলোর পেছনে স্ট্রাকচার, কম্বিনেশন, ওনারশিপের স্ট্রাকচার, ওনারশিপের ভিতরেও সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক ওয়েল অ্যাপ্রুভ দ্যাট। এবং কেউ যদি একটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হইয়া আমি যদি বলি যে আমি খুলবো, আমি খুলতে পারবো না। আই উইল হ্যাভ টু টেক দি পারমিশন ফ্রম দি সেন্ট্রাল ব্যাংক, হুএভার অ্যাপ্লাইজ ইট। এবং এখানে টেকনোলজি থাকতে হবে। এবং আমাদের দেশে একটা ইনিশিয়ালি যে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসের এমএফএস এর যে রুলস রেগুলেশনগুলো ফ্রেম করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেটা কিন্তু তখনকার ইয়েতে ছিল যে 51% একটা ব্যাংক এটার শেয়ার হোল্ড করতে হবে। দেখা গেছে যে এটা কিন্তু ইটস নট ইকোনমিক্যালি অ্যান্ড রেগুলেটরিলি ইট ইজ নট ভায়াবল। ইটস নট ভায়াবল। একটা ব্যাংক যদি শেয়ার হোল্ডার হয়ে তার ব্যাংকের মধ্যে দিয়ে ট্রানজাকশন করে, তাহলে হবে না। আপনি এখানে টু মেক ইট মোর ইজিয়ার এবং বিজনেস ফ্রেন্ডলি, তাহলে লার্জার নাম্বার অফ দ্য ব্যাংককে এখানে ইনক্লুড করতে হবে। যেমন আপনি ধরেন পোস্ট অফিস, পোস্ট অফিস ইজ নট এ ব্যাংক, পোস্ট অফিস ইজ নট এ ব্যাংক। তারা যদি মনে করে যে তারা টাকা লেনদেন করছে, সেটা হলো তাদের ওই ফরমেশনের ভিতরে তাদের যে অর্ডার আছে, সেই অর্ডারের ভিতরে যদি বলা থাকে, বাট দে ক্যানট ডু, একটা লোক আরেকজনের কাছে টাকা পাঠাচ্ছে পোস্ট অফিসের সিস্টেমের মাধ্যমে, কিন্তু আদারওয়াইজ অন্য পদ্ধতিতে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনাকে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিতে হবে। এবং সেটা যদি সেন্ট্রাল ব্যাংকের পারমিশন না থাকে, যদি কোনো রকমের ঘটনা ঘটে ভবিষ্যতে, দেন সেন্ট্রাল ব্যাংক উইল নট টেক দি রেসপন্সিবিলিটি, এই ধরনের লায়াবিলিটি নেবে না। কিন্তু আমি ইন্ডিভিজুয়ালের কথা বলি, তারা আসলে কিভাবে সিকিউর ফিল করবে? সরকারের দায়িত্ব, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো, আমি কোনো ট্রানজাকশন যদি করি, সেটা একটা লিগ্যাল সিস্টেম ফ্রেমওয়ার্কের ভিতরে যাবে, এবং আমার টাকা যদি আপনার ফেলিউরের কারণে টাকা মাইর যায়, তাহলে ইউ উইল হ্যাভ টু পে দ্যাট, দেন গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল। পৃথিবীর বিভিন্ন দেশে এই জন্য এফডিআইসি, আমেরিকাতে আছে যে ডিপোজিট ইন্স্যুরেন্স, তার যে টাকাটা লস হয়ে গেলে ওই ইন্স্যুরেন্সের ফান্ড থেকে টাকাটা তাকে ফেরত দেওয়া। আমাদের দেশে কিন্তু এই প্রভিশন এখনো হয়ে ওঠে। তো এগুলোও কিন্তু সরকারকে এবং যে সমস্ত সংস্থা এটার সাথে কাজ করে, ওনাদেরকে এটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তারপরে হলো যে আপনার যাদের সাথে আপনার ট্রানজাকশন করতেছেন, সে যদি কোনোভাবে আমার ফেলিউরের কারণে লুজার হয়, ফ্রডেড হয়, তাহলে কিন্তু তার টাকা আই উইল হ্যাভ টু রিপে, মেক কম্পেনসেশন। এই যে রুলস রেগুলেশনগুলা, এগুলাকে সার্ভিস প্রোভাইডার যারা, ব্যাংক, এবং যেহেতু ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, তারপরে আপনার যে এই ওনার যারা, এরা সম্মিলিতভাবে বসে কেন্দ্রীয় ব্যাংকের সাথে এগুলো নিয়ে সর্ট আউট করা উচিত। এটা নিয়ে যদি কোনো রকমের ঘাপলা থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে বড় কোনো ফ্রড যদি হয়ে যায়,
তো সেটার জন্য একটা দেশব্যাপী একটা কেলেঙ্কারি হয়ে যাবে এবং এটা গভর্নমেন্টেরও বদনাম হবে, যারা অপারেটিং সিস্টেমে আছে ওনাদেরও বদনাম হবে। সেই কারণে এই এবং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের লেনদেনের ক্ষেত্রে আপনাকে করাপশন এই সমস্ত জিনিসকে আপনাকে কন্ট্রোল করার জন্য আপনার যে মেকানিজম, ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম, সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। যেমন সার্ভিস প্রোভাইডার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যারা প্রোভাইড করতেছেন ওনাদের প্রত্যেকটা কোম্পানি তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলা প্রত্যেকটা রুলস রেগুলেশন বানায় এটা বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি এবং অন্যান্য রেলিভেন্ট সেকশনে ওখান থেকে তাদের থেকে ভেটেড করে আনতে হবে। তখন আপনার এটার লিগালিটিটা, রিলায়েবিলিটি এবং পাবলিক তখন আরও কনফিডেন্স পাবে, কারণ এটা কিন্তু ভেরি ইউজফুল ইনস্ট্রুমেন্ট, এটা নো ডাউট, এবং এটাকে রাইটফুলি ম্যানেজ করা। অনেক ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচ্য বিষয় মোবাইল ব্যাংকিং। স্ট্যাটিস্টিক্স বলে বর্তমানে 2,30,00,000 মানুষ ব্যবহার করছে মোবাইল ব্যাংকিং সিস্টেম, এবং যেটা টোটাল পপুলেশনের 15%। তো আমি স্টুডিওতে আমাদের সাথে অতিথি আছেন এবং অনলাইনে আছেন, আমি সরাসরি অনলাইনে চলে যাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, এত মানুষ এই নেটওয়ার্কের আওতায় আছে এবং এত টাকা প্রতিদিন ট্রানজ্যাকশন হচ্ছে, এবং সেটা কিন্তু আরও অনেক বৃদ্ধি পাবে সামনের দিনগুলোতে, কিন্তু যে স্ট্র্যাটেজি নিয়ে নগদ আসলে এসেছে সেটার সামনের দিনগুলো আমি জানতে চাইছি আপনার কি প্ল্যান করছেন সামনে। মেইনলি কম্পিটিটিভ একটা ইস্যু আছে, কস্ট এফেক্টিভনেস, এটা তো আপনারা প্ল্যান অলরেডি করেছেন, ওভাবেই আমাদেরকে সাপোর্টটা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, কিন্তু হোয়াট আর দ্য স্টেপস, সামনে আমরা আর কি পেতে পারি এবং কিভাবে নগদের সার্ভিসটা উইল বি মাচ ডিফারেন্ট ফ্রম দ্য আদার কম্পিটিটরস? ধন্যবাদ। আমি একটু আগে যেটা বলছিলাম যে নগদ তার জন্মলগ্ন থেকেই ইনোভেশনের দিকটাতে সবচেয়ে বেশি নজর দিয়েছে, এবং আমাদের যারা গ্রাহক আছেন তাদের কাছে সহজলভ্যতা বা তাদেরকে অনেক কনভিনিয়েন্টলি সার্ভিস প্রোভাইড করার দিকটাতেই আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে এসেছি। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা আপনিও মেনশন করেছেন সেটা হচ্ছে যে কস্ট কনভিনিয়েন্সের সাইডটাও আমরা দেখেছি, যে একটা প্রতিযোগিতামূলক বাজারে একক ভাবে কেউ একজন থাকলে মনোপলিস্টিক ইয়েতে যখন গ্রাহকদের যে অসুবিধাটা হয় সেই দিকটাতে নজর দিয়ে আমরা চেষ্টা করেছি গ্রাহকদের জন্য একটা সহজলভ্য এবং কস্ট ইকোনমিক প্রপোজিশন অফার করবার জন্য। তো আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যদি যাই, যে এখনো কিন্তু আমাদের যে বাংলাদেশের সম্পূর্ণ ইকোসিস্টেম যদি আমি বলি, যে একজন মানুষের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে লাইফস্টাইল এবং এই লাইফস্টাইলের প্রতিটি ধাপে যেখানে যেখানে আমাকে পেমেন্ট করতে হচ্ছে বা যেখানে যেখানে আমার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর দরকার হচ্ছে, তার প্রত্যেকটি জায়গাতে নগদ তার জায়গা করে নিতে চায়। সো আমাদের পুরো ডিজিটাল ইকোসিস্টেমটাতে আমরা চাই যে আমাদের পুরো ডিজিটাল ইকোসিস্টেমের প্রতিটি ক্ষেত্রে নগদকে সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত একজন ব্যক্তি শুধু নগদকেই যেন ইউজ করতে পারেন প্রতিটি ক্ষেত্রে, সেইটি আমাদের ইচ্ছে। এর বাইরে আমি বলবো সেটা হচ্ছে যে সার্বিকভাবে আজকে এজেন্ট ব্যাংকিং বলি, সাব ব্রাঞ্চ বলি, ব্যাংকগুলোর ডিজিটাল ইনোভেশন বলি, অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যে ধারাবাহিকতা চলছে, এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে এখন একটা সময় চলে এসছে, যেই সময়টাতে এখন কিন্তু ভাববার সময় এসছে বা হয়তো করবার সময় এসছে যে ডিজিটাল ব্যাংক প্রবর্তন করবার বা সূচনা করবার। কারণ বাংলাদেশের আমাদেরকে দেখতে হবে যে জনসংখ্যা বা যে ডেমোগ্রাফি আমরা কথা বলছি, সেই ডেমোগ্রাফির একটা বড় অংশ, রাফলি অ্যাবাউট 75% কিন্তু একটা তরুণ জনশক্তি। এই তরুণ জনশক্তির যে লাইফস্টাইল, এই তরুণ জনশক্তির সেই লাইফস্টাইলে ডিজিটাল ব্যবহার বা প্রযুক্তির ব্যবহারটা কিন্তু অনেক বেশি। সো সেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের হাত ধরে ব্যাংকিংকেও কিন্তু এখন তার খোলস পাল্টাতে হবে, এবং সেই জায়গাটাতে আজকে আমরা যখন এমএফএস হিসেবে, নগদ হিসেবে আমরা যখন সার্ভিস প্রোভাইড করি, আমরা কিন্তু সব ধরনের সার্ভিস সেখানে প্রোভাইড করতে পারছি না। তার অবশ্যই কারণ আছে, সেই জায়গাটাতে আমাদের কিছু লিমিটেশনস দেয়া আছে, কিন্তু এই লিমিটেশনসগুলো আমরা মনে করি শুধুমাত্র কারিগরি উৎকর্ষতা নয়, শুধুমাত্র সার্ভিস প্রপোজিশন নয়, বিভিন্ন যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আছে তার উন্নয়নের মাধ্যমে আমরা মনে করি যে ভবিষ্যতে আমাদেরকে হয়তো সেই ডিজিটাল ব্যাংকের দিকেই এগিয়ে যেতে হবে, যেখানে তরুণ জনশক্তি তার মাধ্যমে পুরো সাফল্যটা বা সেবাটা
নিতে পারবে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু রাষ্ট্রীয় একটা কানেকশন রয়েছে নগদের সাথে, আমরা চাইবো যে এটার ফাস্টার এবং সবচেয়ে বেশি ইজিয়ার প্রসেস হোক পেমেন্ট ট্রান্সফার কিংবা অন্য যে কোনো বিষয়। কিন্তু এইখানে আমরা অনেক সময় এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে অন্যান্য সার্ভিসেসগুলো লাইক বিকাশ অ্যাভেলেবল রয়েছে বাট নগদ এখনও নাই। তো এই জায়গাটাতে কিন্তু কাস্টমারের ভোগান্তি কিভাবে দূর করবেন আপনারা সেটা একটু শুনবো, এবং সেই সাথে সিকিউরিটিজের যে বিষয়টা আমি জনাব জামালউদ্দিন আহমেদকেও জিজ্ঞেস করছিলাম যে আপনারা ইনফরমেশন, পার্সোনাল আইডেন্টিটির যে ইনফরমেশন সেগুলোর সিকিউরিটি কীভাবে দিচ্ছেন, এবং ট্রানজ্যাকশন বা নিজের যে পয়সাটুকু আমরা সেভিং করছি কিংবা ট্রান্সফার করছি এটার সিকিউরিটি আপনারা কিভাবে দিচ্ছেন? আপনার প্রথম যে প্রশ্নের প্রথম ভাগের উত্তরে যেটা বলবো, আমরা একটা প্রতিযোগিতামূলক বাজারে আছি। আপনি যে প্রতিযোগীর নাম বলেছেন তারা প্রায় 1 দশকের উপরে ব্যবসা করছেন। সো আমরা কিন্তু 2 বছরের মধ্যে, আমি একটু আগে বলেছি যে প্রায় 3.5 কোটি গ্রাহক আমাদের কাছে এসছে। কারণ আমরা যদি বাজারে আমাদের মার্কেট শেয়ারের কথা বলি, আমরা রাফলি আবার 30% মতন মার্কেট শেয়ার 2 বছরের মধ্যে হোল্ড করছি। সো আমাদের ইচ্ছে বা আমাদের লক্ষ্য আছে এই বছরের মধ্যে অথবা অদূর ভবিষ্যতের ভেতরে, আগামী 12 থেকে 16 মাসের ভেতরে আমরা 50% মার্কেট শেয়ার নেবার জন্য কাজ করে যাচ্ছি। 1.5 লক্ষের ওপরে ডিস্ট্রিবিউশন পয়েন্ট, আমরা যেটাকে উদ্যোক্তা পয়েন্ট বলি, সেই উদ্যোক্তা পয়েন্ট আছে প্রায় 1.5 লক্ষের ওপরে পুরো বাংলাদেশে। আমরা প্রতিদিন সেটাকে আরো নতুন করে ক্রমবর্ধমান ভাবে সেটাকে বিস্তার করছি। আর আপনার প্রশ্নের দ্বিতীয় ভাগ যেটা ছিল যে সিকিউরিটির পার্টটা, ওইটাতে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হয় এটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। বিকজ আমি একজন গ্রাহক যদি হই, সেটা আমি ব্যাংকের গ্রাহক হই অথবা আমি এমএফএস এর গ্রাহক হই, আমি যদি আমার ইন্টারনেট ব্যাংকিং এর পিনটা বা আইডিটা বা পাসওয়ার্ডটা এবং সিমিলারলি আমার এমএফএস এর যে ওয়ালেটের পিনটা আছে সেইটা যদি আরেকজনের সাথে শেয়ার করি, সেই শেয়ার করে দিলেই কিন্তু এটা আমি প্রথমে একটা ত্রুটি বা বিচ্যুতি করে ফেললাম। এখন এই জায়গাটাতে আমাদের বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটাতে আমরা কাজ করবার চেষ্টা করছি সেটা হচ্ছে সচেতনতা। আমরা প্রতিদিন বিভিন্নভাবে আমাদের গ্রাহকদেরকে ডিজিটাল মাধ্যমের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন বিজ্ঞাপন এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা গ্রাহকদেরকে সেই জায়গাটাতে সচেতন করে তোলবার চেষ্টা করছি, এবং এটা ক্রমশ চলতেই থাকবে এবং এটি একটা প্রাথমিক উপায় এই ব্যাপারটাতে কাজ করবার। আর টেকনোলজিক্যাল সাইডে আমরা যে ব্যাক এন্ডে যে সিস্টেমটা ইউজ করছি গত 2 বছর ধরে, এইটা একটি আন্তর্জাতিক মানের আপনার হার্ডওয়্যার আমরা ইউজ করি। এটি কোরিয়ার একটি গিভেন কোম্পানি গিভেন সফটওয়্যার, এবং যেটি প্রায় পৃথিবীর 82টি দেশে কিন্তু এটি কাজ করছে। তো সেই জায়গাটাতে আমরা প্রতিদিনই নতুনত্বের সাথে অভিনবত্বের সাথে আমরা চেষ্টা করছি এটাকে আরো কিভাবে এটাকে স্ট্রঙ্গার এবং সিকিউর মোর করা যায় সেই জায়গাটাতে। অনেক ধন্যবাদ, আপনার পুরো সিস্টেমটা স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষের দিকে যদি কিছু বলার থাকে যে সামনের দিনগুলো কি হতে পারে, ব্যাংকিং সেক্টরটা, মোবাইল ব্যাংকিং সেক্টরটা কোন দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে? মোবাইল ফাইন্যান্সিয়াল, এটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইটস নট এ ব্যাংক। তারা কিন্তু ডিপোজিট নিতে পারে না। দিস মিনস আপনার এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটা যত স্প্রেড হবে টেকনোলজিক্যালি আপনাকে ফেস করতে হবে, এবং সেখানে কম্পিটিশন যদি আসে, কম্পিটিশন আসলে প্রাইস কাস্টমাররা বেনিফিটেড হবে। সেই ক্ষেত্রে আপনার ইউজ অফ টেকনোলজি ইজ এ মাস্ট, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা যেটা, ইট মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট এবং ইম্পার্শিয়াল, এবং তারা যাতে রাইটফুলি এটা ম্যানেজ করে। মোটামুটি বুঝতে পেরেছি, আমাদের দর্শকরাও যারা ছিলেন প্রশ্নগুলো যেভাবে করেছেন আমরা নিতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য, এবং অনলাইনে যুক্ত ছিলেন রাহেল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।